বিভবের মান বের করব। মান কত সেটা বের করব। দেখ, যেটা আমি বলতে চাইছি, একটা ম্যাগনেট আমি নিলাম। সাপোজ আমি বললাম যে এখানে একটা ম্যাগনেট নিলাম, এটা একটা ম্যাগনেট, এই যে এটা একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের ডাইরেকশন কোন দিকে রে? ভিতরের দিকে। ঠিক আছে, ভিতরের দিকে হলো ম্যাগনেটের ডাইরেকশন। এবার যে কথাটা হলো যে এটা হলো 0 পয়েন্ট, একটা পরিবাহী দণ্ড, যে পরিবাহী দণ্ডটা এখান থেকে এই যে এটা হলো 0, এটা হলো a, তাহলে 0 হলো 0, a হলো l। দণ্ডটির দৈর্ঘ্য লিখে দিন, দণ্ডটির দৈর্ঘ্য 0a সমান হলো l। হচ্ছে কি যে এ অ্যান্টি ক্লকওয়াইজ এইরকম ভাবে মুভমেন্ট করছে, অ্যান্টি ক্লকওয়াইজ ওমেগা সমকোণিক বেগ নিয়ে মুভমেন্ট করছে। আমার কথা হলো যে এই দুটো প্রান্তের মধ্যে আমার তড়িৎচালক বল কত সেটা আমি নির্ণয় করব। কোশ্চেন বুঝতে পেরেছিস? আশা করছি বুঝা গেছে। তাহলে প্রাথমিকভাবে বল ই এর মান হলো BLV, এর মান আমি পেয়ে গেলাম BLV। এটা তো পেয়েছিলাম প্রথম দিনই, পেয়েছিলাম তো। এখান থেকে কিন্তু আমি এর ইকুয়েশনটা বের করব। আমি যেটা বলতে চাইছি যে তোদের বইয়ে অন্যরকম একটা ক্যালকুলেশন করা আছে, আমি সেই ক্যালকুলেশনে যাব না, আমি আমার মতন করে একদম সহজ পন্থাতে কিন্তু বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখ, এই প্রান্তটা স্থির, এই প্রান্তটা আমার এইরকম ভাবে গতিশীল। আমি সার্কুলার রোটেশনে বা বৃত্তীয় গতিতে কিন্তু আমি পেয়েছিলাম, সেটা হলো v এবং ওমেগার মধ্যে একটা ইকুয়েশন ছিল, সেটা হলো v সমান ওমেগা r। ছিল না বল? ছিল। যেখানে ওমেগাটা কি বল? ওমেগাটা কি? কৌণিক বেগ, আর rটা কি? ব্যাসার্ধ। তাহলে এখানে যদি আমি ব্যাসার্ধ নির্ণয় করি, কোনটা ব্যাসার্ধ রে? তাহলে v সমান আমি পেয়ে যাব কত? ওমেগা l। ওমেগা কি বলছি? v সমান কত? ওমেগা l। এইটুকু তোরা ক্লিয়ার কর। বল এবার যে এই যে দণ্ডটা এরকম ভাবে ঘুরছে, এই জায়গাটা স্থির করে আছে, এরকম ভাবে ঘোরাঘুরি করছে, এরকম ভাবে। তাহলে এরকম ভাবে যদি ঘোরাঘুরি করে, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কি করবে? টাচ করছে, কাট করতে আবার কি ঘুরছে। তাহলে কাট করতে যদি ঘুরে, তাহলে এই দুটো দণ্ডের প্রান্ত বিন্দুতে আমার ভোল্টেজ নির্ণয় করলাম। সেই ভোল্টেজের মানটা এবার আমি নির্ণয় করছি। দেখ, তাহলে এখানে যেটা আসছে সেটা কি, যে এই যে v ওমেগা বেগে যদি ঘোরে, তাহলে বল যে এই দণ্ডটা, এই প্রান্ত বিন্দুটার গতিবেগ হলো v। এখানে a হলো, এটা আমি বললাম b, এটা আমি বললাম c, এটা আমি বললাম d। বলতো এই বিন্দুটা যদি v বেগে ঘোরাঘুরি করে, এই b প্রান্তটা কি v বেগে ঘোরাঘুরি করবে? না, করবে না। যত আমি সেন্টারের দিকে যাব, b এর ভেলোসিটি তত কি হবে? কমতে থাকবে, কমতে একদম সেন্টার পয়েন্টে কি 0 নয়? এই প্রান্তটা কি ঘোরাঘুরি করছে? ও তো স্থির হয়ে থাকবে, জাস্ট এই প্রান্তটা ঘুরছে। অর্থাৎ এখান থেকে যত সামনের দিকে যাব, v এর মান তত বৃদ্ধি পাবে। তাহলে বল যে এই যে e সমান BLV পেলাম, তাহলে এই প্রান্তটা স্থির, এটা আলাদা বেগ, এটা আলাদা বেগ, এটা আলাদা বেগ, এটা কি সবথেকে ম্যাক্সিমাম বেগ, সর্বোচ্চ বেগ। তাহলে এই দণ্ডটার তাহলে গড় বেগ কত? তাহলে আমি গড় বেগ বের করব। তাহলে অতএব দণ্ডটির গড় বেগ এখানে আমি BLV1 দিলাম, গড় বেগ আমি পেলাম কত? V1 সমান হলো আমার v/2। ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি দণ্ডটির গড় বেগ। এটা বুঝতে পারলি না বোধহয়, আমি আরো একটু স্টেপ জাম না করে আর একটু কি করে বলছি। যেমন আমি বললাম যে এই যে BLV1 মানে পুরো দণ্ডটার বেগ। এবার a ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি ঘুরে, তাহলে এর যে রৈখিক বেগটা আসবে সেটা হলো v। এই যে এই প্রান্তের রৈখিক বেগটা আমি পেলাম v। a বিন্দুর রৈখিক বেগ হলো v সমান আমি পেয়ে গেলাম কত? ওমেগা ইনটু কত? এটুকু ক্লিয়ার? তাহলে দেখ, এ বিন্দুর রৈখিক বেগ, কিন্তু ও থেকে এ পর্যন্ত এই রৈখিক বেগটা আমার কি সমান নয়? অসমান। অতএব দণ্ডটির গড় রৈখিক বেগ v1 সমান কত আসবে বল? এই প্রান্তটা হলো 0 আর এটা হলো v, তাহলে কত আসবে? 0 প্লাস v বাই কত? 2 সমান কত পেলাম? v1 সমান আমি পেয়ে গেলাম হাফ v। ঠিক আছে, বুঝতে পারছিস না?
এর আগে একটা ক্লাস মিস করেছিস, মানে এই কোশ্চেনটা তুই মনে করিস নি নাকি? এই কোশ্চেনটা করিস নি? আচ্ছা দেখ, এটা করার চেষ্টা কর, তারপর আমি ওটা করার চেষ্টা করছি। দণ্ডটির গড় রৈখিক বেগ আমি পেয়ে গেলাম v1 সমান হাফ v। যদি হাফ v হয় বা v/2 হয়, তাহলে এখানে আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে emf এর মান e সমান চলে এলো আমার কত, b l ইনটু কত, হাফ v, সমান আমি কত পেলাম, হাফ b v l। এটাই হলো আমার তড়িৎচালক বল। এরপরে যদি আমার ওমেগার টার্মে যদি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, তাহলে চলে আসছে কত, হাফ b, এবার v এর মান কত বল, ওমেগা l। তাহলে ওমেগা l বসিয়ে দেই, ইনটু l সমান কত হলো, হাফ b ওমেগা l স্কয়ার। এটাই হয়ে গেল আমার তড়িৎচালক বল, গতীয় তড়িৎচালক বল। অর্থাৎ একটা দণ্ড যদি আমার ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি আমার ঘোরাঘুরি করে, তাহলে তার উপরে যে আমার ইএমএফ টা তৈরি হবে, সেই ইএমএফ এর মান হলো হাফ বি ওমেগা এল স্কয়ার। এবার কথা হচ্ছে যে এই যে ওমেগা মানে ই তৈরি হলো, এই ই এর মান এবং দিকটা মান তো পেলাম, এবার দিকটা আমি নির্ণয় করব। দিক কিভাবে নির্ণয় করব বল? একটা আমি বলেছি যে একটা দণ্ড সাপোজ এই যে এটা, এই একটা দণ্ড, এই দণ্ডটা উপর থেকে নিচের দিকে মানে পড়ছে v ভেলোসিটিতে। আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো ক্রস, ক্রস মানে হলো ভিতরের দিকে। এটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এই যে এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। বলতো এটা যদি p প্রান্ত হয়, এটা q প্রান্ত হলো, তাহলে কোন দিকে পজিটিভ তৈরি হবে, কোন দিকে নেগেটিভ তৈরি হবে? আমি বলেছিলাম কোন দিকে পজিটিভ, কোন দিকে নেগেটিভ, কোন দিকে পজিটিভ হবে, কোন দিকে নেগেটিভ হবে। আমার কথাটা দেখ, আমার কোশ্চেনটা বুঝ। আমি বললাম যে এটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ড, যেটা ভিতরের দিকে আছে। এবার এই যে পি কিউ একটা দণ্ড নিচের দিকে পড়ছে, মানে এই যে দণ্ডটা এর নিচের দিকে এরকম ভাবে পড়ছে। তাহলে এরকম ভাবে যদি পড়ে, তাহলে কি হলো, যে চৌম্বক ক্ষেত্রের যে ভূচুম্বক যে ক্ষেত্রটা আছে তাকে টাচ করতে করতে পড়ছে, তো তাহলে এই দুটো প্রান্তের মধ্যে কি একটা ইএমএফ তৈরি হবে? হবে তো। সেই ইএমএফ এর কোন দিক পজিটিভ, কোন দিক নেগেটিভ হবে? আমি রাইট হ্যান্ড থাম্ব রুল বলেছিলাম, দক্ষিণস্থ নিয়ম বলেছি না, বলিনি রে? কিউ পজিটিভ, হ্যাঁ কোনটা বলি? কিউ পজিটিভ, কিউ পজিটিভ, কিউ বলছিস পজিটিভ, আর পি পি নেগেটিভ। আচ্ছা দেখি হচ্ছে কিনা, দেখ। তাহলে আমি রাইট হ্যান্ড থাম্ব রুল বলেছিলাম। রাইট হ্যান্ড থাম্ব রুল কি, তিনটা এই আঙ্গুল আমি কি করলাম, পরস্পর সমকোণ করলাম, করলাম তো। এইটা হলো আমার চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে? এটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক যদি নির্দেশ করে। এটা যদি আমার পরিবাহী দণ্ডের গতিবেগ নির্দেশ করে, তাহলে এইটা আমার নির্দেশ করবে কারেন্টের অভিমুখ। তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল যদি আমি বলি, তাহলে বলবো তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পর যদি সমকোণে রাখি, এবং যদি আমার তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর এই যে এই বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলি যদি পরিবাহী দণ্ডের গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে এটা কি নির্দেশ করবে? কারেন্টের অভিমুখ নির্দেশ করবে। আর কারেন্টের অভিমুখ থেকে তো আমি কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ সেটা তো আমি পেয়ে যাবো রে। কথা বোঝা গেল? ওটা তো আমি বলেছি। তাহলে এই যে যেটা আমি আলোচনা করছি এখানে, তাহলে বল যে ম্যাগনেটিকটা হলো আমার ভিতরের দিকে, তাহলে আমি কি করব? রাইট হ্যান্ড থাম্ব রুলটা কি করব? এই যে এটা ভিতরের দিকে তো করব। এবার পরিবাহী দণ্ডটা কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। তাহলে এইটাকে আমি নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করলাম। তাহলে এইটা আমার কারেন্টের অভিমুখ নির্দেশ করলো। এটা কি করলো? কারেন্টের অভিমুখ নির্দেশ করলো। তাহলে কারেন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে যাচ্ছে বল? P থেকে Q এর দিকে। তাহলে আমি পাচ্ছি P থেকে Q এর দিকে কারেন্ট গেল, P থেকে Q এর দিকে কারেন্ট গেল। তাহলে একজন বললো যে P হলো নেগেটিভ আর Q হলো পজিটিভ। তো কারেন্ট তো পজিটিভ থেকে নেগেটিভে যায়, এখানে আবার নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে কেন? কি লজিক এটা? এটা ব্যাটারির ভিতরে। কথা বোঝা গেল? তাহলে তোরা মানে মনে রেখেছিস। তাহলে এটা ব্যাটারির ভিতরে, তার জন্য কিন্তু নেগেটিভ থেকে পজিটিভে যাবে। তাহলে এইটা হয়ে গেল আমার নেগেটিভ, আর এটা হয়ে গেল কি পজিটিভ। আমি যদি একটা সার্কিট তৈরি করি, সাপোজ আমি বললাম যে এরকম ভাবে একটা তার লাগিয়ে দিলাম, এখানে একটা রোধ লাগিয়ে দিলাম, আর এটা আমি আরেকটা সার্কিট লাগিয়ে দিলাম। বল এবার কারেন্ট তাহলে কোথায় যাচ্ছে? পজিটিভ থেকে কোথায় যাচ্ছে? নেগেটিভ। তোরা যেটা জানি আমরা, সেটা কি কারেন্ট সব প্রদান কি হয়? পজিটিভ থেকে নেগেটিভে গেল, তার মানে কি পজিটিভ থেকে নেগেটিভে প্রবেশ করলো। আশা করছি তোরা জেনেছিস। তাহলে এটা যদি হয়, তাহলে এখানে দেখতো এই যে এই দণ্ডটা এখানে 0 আছে, এটা A আছে, ম্যাগনেটিক ফিল্ড আমি ভিতরের দিকে নিয়েছি,
আর এ এরকম ভাবে গতিশীল হচ্ছে, তাহলে এর মধ্যে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে বল? কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে? বল দে। প্রথমে আমাকে ম্যাগনেটের ডাইরেকশনে আমাকে তর্জনী লাগতে হবে, কথা বুঝতে পারছিস? তারপরে এবার যেদিকে যাচ্ছে এই আঙুলটাকে ডিনোট করতে হবে, তারপরে এটা যেদিকে হবে সেদিকে। তাহলে দেখ এই যে এটা গেল ম্যাগনেটের ডাইরেকশন, আর এটা হলো পরিবাহীতে এরকম ভাবে মুভমেন্ট করছে, তাই না? পরিবাহীতে এরকম ভাবে যাচ্ছে, পরিবাহীর গতি তো এটা, তার মানে কি এই দিকে না পরিবাহীর গতি? তাহলে এই যে গেল পরিবাহীর গতি এটা, এই কারেন্ট কি করলো বল? কারেন্ট নিচের দিকে নয়, কারেন্ট নিচের দিকে যদি হয় তাহলে এ থেকে কি হবে? ও, এ থেকে ও এর দিকে কারেন্ট যাবে, বুঝা যাচ্ছে? তাহলে এই যে যাচ্ছে কারেন্ট কি এ থেকে ও এর দিকে, অর্থাৎ এই কারেন্টটা গেল, তাহলে এ থেকে ও এর দিকে যদি কারেন্ট যায় তাহলে এ প্রান্তে কি হবে? এ প্রান্তে নেগেটিভ, ও প্রান্তে পজিটিভ, বুঝা গেল? এরকম আরেকটা যেটা আমি বলি, যদি এইরকম একটা আমি সার্কেল নিলাম, এরপরে ম্যাগনেটের ডাইরেকশন হলো বাইরে, এই যে ম্যাগনেটের ডাইরেকশন বাইরে, এবার এখান থেকে এইটা বল এবার এই দিকে যাচ্ছে, তাহলে এটা যদি 0 হয় এটা হলো a, তাহলে কোন প্রান্তে নেগেটিভ কোন প্রান্তে পজিটিভ রে? তাহলে উল্টো হয়ে যাবে। তার মানে আমি যেটা পাচ্ছি বাইরের দিকে যদি হয় বাইরের দিকে করলাম, বাইরের দিকে করার পর এই যে দেখ উপরের দিকে, তাহলে উপরের দিকে কারেন্ট যাবে, দেখতে পাচ্ছিস তো? এটা কি বাইরের দিকে আমার কি ম্যাগনেট, এটা হলো এই প্রান্তে গতিশীল, কারেন্ট যাবে কি উপরে, মানে 0 থেকে a এর দিকে, 0 থেকে a এর দিকে যদি যায় তাহলে এই দিক বরাবর আমার কারেন্ট গেল, তাহলে এটা কি হয়ে গেল? নেগেটিভ, এটা হয়ে গেল কি পজিটিভ। তাহলে এখানে আমি এটা কি পেয়েছিলাম? এটা নেগেটিভ পেয়েছিলাম না, এটা নেগেটিভ পেয়েছিলাম, এটা পজিটিভ পেয়েছিলাম, বুঝা গেল সমান? এটা আমি দিক নির্ণয় করে দিলাম। দিক নির্ণয় তোদের হয়তো বা দেয় না, কিন্তু কি বলতো যে ফার্দার যখন আমি ডিটেইলস যখন আমি পড়বো, নিট ফিট যখন আমি নিতে যাব, তখন কিন্তু এই কনসেপ্ট কিন্তু তোদের রাখতেই হবে, ঠিক আছে? দিন না কি উল্টা হয়ে যাবে। গেল এটা। এরপরে চলাই এডি কারেন্ট আমি জাস্ট আমি বলে দেব, এডি কারেন্ট বলে দেওয়ার পরে কিন্তু আমি ম্যাথমেটিক্যাল সলিউশনে চলে যাব, মানে এই চ্যাপ্টারের একদিক কিন্তু শেষ, আর খুব জলদি আর একটা ক্লাস লাগবে, একটা ক্লাস হওয়ার পর মোটামুটি চ্যাপ্টার ক্লোজ, তারপরে আবার ম্যাথ দুটো ক্লাসে কিন্তু শেষ হয়ে যাবে, আজকে বাদ দিয়ে মানে সামনে শনিবার শেষ, ঠিক আছে? এবার চলে আসবো আমি এডি কারেন্ট একটু জেনে নিই, এটা উঠিয়ে নে। এবার ইউটার্ন মেরে এইদিকে চল, এডি কারেন্টটা দেখ, এডি কারেন্ট যেটা আসছে সেটা দেখ, যেটা আমি পেলাম এডি কারেন্টটা যেটা আমাকে বলতে হবে সেটা হলো দেখ, যে একটা কয়েল আমি পেলাম, এই যে একটা ম্যাগনেট আমি নিয়ে আসছি নর্থ মেরু, এটা সাউথ মেরু, তাহলে বল কি ঘটবে বল? নর্থ মেরুকে সামনের দিকে যদি নিয়ে আসি তাহলে কারেন্ট পাস হতে শুরু করবে, সেটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ তো। এবার যদি আমি দূরে সরাই তাহলে কি হবে বল? ক্লকওয়াইজ। এদিকে দূরে যদি আমি সরাই তাহলে আমার ক্লকওয়াইজ আমার কারেন্ট পাস হতে শুরু করবে। কথা হলো এটা হলো একটা সার্কেল লুপের ক্ষেত্রে, আমি বললাম কি এটা একটা সার্কেল লুপের ক্ষেত্রে, ঠিক আছে? যদি সার্কেল লুপ না হয়ে, আচ্ছা ভিডিওটা বন্ধ হয়েছে কি দেখতো? সার্কেল লুপের ক্ষেত্রে, সার্কেল লুপ যদি না হয়ে যদি আমার চার কোণা কোনো দণ্ড নিয়ে নিই, আমি বললাম যে কোনো একটা পাথ নিলাম, এই যে পাথ দেখতে পাচ্ছিস তো, পাথ, এই একটা পাথ নিলাম, ডিফারেন্সটা বোঝার চেষ্টা কর, এডি কারেন্টটা শুধুমাত্র ডিফারেন্সটাই বুঝে গেলেই কিন্তু আমার সমস্ত কিছু বুঝে যাবে। যে আমার প্রাথমিক ক্ষেত্রে আমার একটা রিং ছিল, একটা গোল বৃত্ত ছিল, এবার আমি নিচে একটা পাথ, কথা বুঝতে পারছিস ডিফারেন্সটা কি? ওটা ছিল রিং আর এটা হলো পাথ। এই পাথটা কি হতে পারে? চার কোণা হতে পারে, সেটা বর্গাকার হতে পারে, সেটা আমার কি হতে পারে? আয়তাকার হতে পারে। তাহলে আমি বলছি যে এই রিং এর পরিবর্তে এবার পাথ নেওয়া হলো, তাহলে পাথের ক্ষেত্রে আমি যদি লেঞ্জ লটা কেমন হবে, এটাই হলো এডি কারেন্টের মূল বিষয়বস্তু। অর্থাৎ এই যে এরকম একটা বর্গাকার আমি পাথ নিলাম, বর্গাকার হোক আয়তাকার পাথ নিলাম, আমি এর মধ্যে ম্যাগনেট নিয়ে আসার চেষ্টা করছি, এই যে ম্যাগনেট, তাহলে সাধারণভাবে আমার মনে হতে পারে এর মধ্যে একটা কারেন্ট পাস হবে এবং সেই কারেন্টটা বাহুর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এরকম মনে হচ্ছে না? কিন্তু না, কারেন্ট গুলো এই বাহুর মধ্য দিয়ে যায় না, এই কারেন্ট গুলো নিজের মতন করে সেট আপ হয়ে যায়।
সেটআপ হয়ে কি হলো, নিজের মতো করে সেটআপ হয়ে এই পাতের মধ্যে একটা সার্কুলার রোটেশন করতে শুরু করে। যেমন আমি বললাম যে এই যে যেমনই ম্যাগনেট নিয়ে আসবো তেমনই এরকম ভাবে একটা কারেন্ট তৈরি হবে, যেটা এই যে দেখ এরকম একটা বৃত্তাকার পথ বরাবর ও মুভমেন্ট করতে শুরু করলো। এই যে মুভমেন্ট করতে শুরু করলো, এটা কে করতে শুরু করলো বল? আমার ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আছে তো এখানে, এখানে অসংখ্য কিন্তু আমার মুক্ত কি আছে বল? ইলেকট্রন আছে। কেন মুক্ত ইলেকট্রন আছে? পরিবাহী বলেই। যদি অপরিবাহী হয় তাহলে কি আমার মুক্ত ইলেকট্রন থাকবে? থাকবে না। আমি একটা পরিবাহী পাত নিয়েছি এবং সেই পাতের আকার কেমন? চারকোনা, বৃত্তাকার নয়। এবার ঘটবে কি, তাহলে এখানকার অনেকগুলো মুক্ত ইলেকট্রনের মধ্যে দেখা গেল 10টা মুক্ত ইলেকট্রন এরকম একটা পাথ বরাবর রোটেশন করতে শুরু করলো, এরকম একটা এবার দেখা যাচ্ছে 10 নিউটন বল দিয়ে এটাকে অ্যাটাক করছে। এই যে 10টা ইলেকট্রন এ কিন্তু দেখা গেল যে 9 নিউটন বল তৈরি করলো বা 5 নিউটন বল তৈরি করলো। তাহলে এটাকে বাধা দান করার জন্য এই পরিমাণ ইলেকট্রন কি যথেষ্ট? যথেষ্ট নয়, আরো ইলেকট্রন খুঁজতে হবে। কথা বোঝা যাচ্ছে? ধর তুই দড়ি টানাটানি খেলা খেলছিস, একজন ওই দিকে টানছে, একজন এই দিকে টানছিস, ওর শক্তি বেশি, তোকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই দিকে কি আরো ইলেকট্রনকে করতে হবে না? হবে তো, আরো তোর লোককে জোগাড় করতে হবে। সেম ঘটনা তো এটা, যে আমি লেন্জ ল অনুযায়ী ম্যাগনেট দিলাম, সেই ম্যাগনেটের প্রভাব যদি বেশি হয়, 10টা ইলেকট্রনে যদি এটাকে যদি আমার মানে করতে না পারে, বাধা দান করতে না পারে, আর 10টা ইলেকট্রন ওরা আরেকটা পথ বরাবর এরকম ভাবে রোটেশন করতে শুরু করলো। ঠিক আছে, সেটা যদি আবার বাধা যথেষ্ট না হয়, আরো 10টা ইলেকট্রন এরকম ভাবে রোটেশন করতে শুরু করলো, আরো কিছু ইলেকট্রন এরকম ভাবে রোটেশন করতে শুরু করলো, আরো কিছু ইলেকট্রন এরকম ভাবে রোটেশন করতে শুরু করলো। দেখ তাহলে একাধিক লুপের কিন্তু আমি চক্রাকার একটা আমি কি পথ পাচ্ছি। এগুলো কারা? এগুলো কারা ঘোরাঘুরি করছে? ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন গুলো হঠাৎ করে আবার ঘোরাঘুরি করতে শুরু করলো কেন? কেন রে? বাধা দান করার জন্য। লেন্জ ল তো সেটাই বলছে যে আমাকে বাধা দান করতে হবে। তাহলে এই যে যেমনই আমি ম্যাগনেট নিয়ে এলাম, তেমনই আমার 10টা ইলেকট্রন মুভমেন্ট করলো, সেই 10টা ইলেকট্রন যথেষ্ট হলো না, আবার 10টা ইলেকট্রন মুভমেন্ট করলো, যথেষ্ট হলো না, আবার 10টা ইলেকট্রন মুভমেন্ট করতে এরকম ভাবে একাধিক চক্রাকার পথে যে ঘোরাঘুরি শুরু করলো, এটাই হলো আমার এডি কারেন্ট। তাহলে এডি কারেন্টের সংজ্ঞা হিসাবে কি লিখে দেন? যে একটা পাথ, পরিবাহী পাথ, এখানে লিখি পরিবাহী পাথ, পরিবাহী পাথ এবং এবং চুম্বক, চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকলে, আপেক্ষিক গতি থাকলে পাতের মধ্যে বা পাতের মধ্যে অবস্থিত পাতের মধ্যে অবস্থিত মুক্ত ইলেকট্রনগুলি একাধিক বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে। এই প্রবাহ মাত্রাকে এডি কারেন্ট বলে। এই প্রবাহ মাত্রাকেই এডি কারেন্ট বলে। তাহলে আমার ডিফারেন্স তাহলে আশা করছি বুঝে গেছিস যে আমার একটা চারকোনা যদি আমি কোনো পাত বা দণ্ড নিই, তাহলে তার মধ্যে আমার কিন্তু এডি কারেন্ট তৈরি হবে। এবার সেটা যদি শুধুমাত্র ওয়্যার নিই, তাহলে সেখানেও বাধা দিবে, কিন্তু একাধিক আমার কিন্তু কোনো রকম পাত পাবো না। অর্থাৎ আমাকে একটা বিস্তৃত একটা বস্তু নিতে হবে, বিস্তৃত বস্তু নিলেই আমি কিন্তু সেখানে এডি কারেন্ট পাবো, আদারওয়াইজ পাবো না। এটাই হয়ে গেল আমার এডি কারেন্ট। এবার এডি কারেন্ট থেকে যে সমস্ত কথাগুলো আমাকে বলতে হবে, এডি কারেন্ট অতটা ইম্পর্টেন্ট নয়, তবে আমাকে ফেনোমেননটা জানতে হবে। তার কারণে যেন বলে এটা মিটা করে, এটা মিটাচ্ছি, এটা মিটিয়ে দিলাম। তাহলে এডি কারেন্ট যেটা আসবে, এবার দেখ যে এই যে ফ্রি ইলেকট্রন গুলো যখন মুভমেন্ট করতে শুরু করলো, বলতো রেজিস্ট্যান্স বা রোধটা কি? রেজিস্ট্যান্স বা রোধ হলো যে আমার ইলেকট্রন গুলো যখন মুভমেন্ট করছে, তখন ইলেকট্রনের যে বাধা, সেটাই তো রোধ। মানে ভিতরে যে অ্যাটম গুলো আছে, নিউক্লিয়াস আছে বা আমার পরমাণু আছে, সব পরমাণু গুলো কি ইলেকট্রনকে আমার বাধা দান করে।
সেই বাধাটাকে অতিক্রম করে ওকে যেতে হয়, সেটাই হলো আমার রোধ। তাহলে এখানে যে ফ্রি ইলেকট্রনগুলো আমার মুভমেন্ট করছে বা করলো, তাহলে এটাকেও এদেরকেও কি এর ভিতরে যে ইয়ে থাকে, অণু আছে, পরমাণু আছে, বিভিন্ন রকমের বিষয়বস্তু আছে, তাদেরকে উপেক্ষা করে আমাকে ঘুরতে হয়। তাহলে যখনই দেখবি ঘর্ষণ সৃষ্টি হবে, দেখবি ঘর্ষণ সৃষ্টি হওয়া মানে কি আমার তাপ শক্তি উৎপন্ন হবে। আমরা দেখেছিস তো, ঘর্ষণ সৃষ্টি হওয়া মানে কি সেখানে একটা তাপ শক্তির সৃষ্টি হয়। তুই দেখবি যে হাতটাকে যদি আমি এভাবে করে দিই, তাপ উৎপন্ন হবে না, তাপ একদম গরম হয়ে যাবে, কিছুক্ষণ পর দেখবি হবে না। তো এই যে ইলেকট্রন যেমনই আমার এরকম ভাবে মুভমেন্ট করার চেষ্টা করবে, তখন পদার্থের পাতের মধ্যে অণু পরমাণুর সঙ্গে ঘর্ষণ লাগবে, ঘর্ষণ লাগার পরে কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, যেটা তাপ শক্তির একটা উল্লেখযোগ্য অপচয় হয়ে যাবে। অর্থাৎ এডি কারেন্টে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, যে হিটটা পরিবেশের সঙ্গে মিশে গিয়ে আমার শক্তির অপচয় হয়। এবার এই শক্তি নিয়ে আমরা যদি আমাদের বিভিন্ন রকমের কাজে লাগাতে পারি, তাহলে লাগানো যাবে, বিভিন্ন রকমের ইয়ে আছে। এবার এডি কারেন্ট নিয়ে কিন্তু একটা ব্রেকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। ব্রেক, আমাদের ট্রেনের ব্রেক, ইলেকট্রিক ব্রেক। আমরা ট্রেন দেখেছি তো, ট্রেনের চাকা দেখেছি, দেখিসনি? দেখেছি। তার ট্রেন যে চলে, বুলেট ট্রেন যে চলে, আমাদের বুলেট ট্রেন যেগুলো আছে, আমাদের তো বুলেট ট্রেন নাই, বুলেট ট্রেন কার আছে? জাপানের আছে, চায়নার আছে। সেই বুলেট ট্রেনকে থামানোর জন্যই ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করা হয়, ইলেকট্রিক ব্রেক ব্যবহার করা হয়। আর ইলেকট্রিক ব্রেকের মূল বিষয়বস্তু হলো এডি কারেন্ট। কিভাবে? দেখ, একটা চাকা যেটা আছে, দেখবি সাধারণভাবে আমাদের যে ট্রেনগুলো আছে, সেই চাকার দুই প্রান্তে দেখবি এরকম দুটো কিন্তু একটা গোল বা অর্ধবৃত্তাকার একটা দণ্ড লাগানো থাকে, দেখেছিস তো? ভালো করে যদি লক্ষ্য করিস তো দেখবি যে চাকার পাশে প্রচুর মোটা মোটা একটা পাত লাগানো থাকে এরকম ভাবে। তো লোকো পাইলট যখন ট্রেনটা চলে, লোকো পাইলট যখন এমার্জেন্সি করে ব্রেক করে, তখন এই ব্রেকটা কিন্তু এই চাকার সঙ্গে চিপকে যায় না। মনে রাখবি যে যতগুলো বুলেট ট্রেন আছে, যত স্পিডলি মুভমেন্ট করে, ওদের ব্রেক চাকার সঙ্গে কিন্তু থেমে যায় না, চাকার সঙ্গে চিপকে যায় না। মানে কেমন, তুই সাইকেলে ব্রেক করেছিস তো, সাইকেলে যেমনই ব্রেক করবি দেখবি যে চাকার সঙ্গে চিপকে যায়। এখানে ট্রেনের ক্ষেত্রে কিন্তু চাকার সঙ্গে চিপকায় না, টাচই করবে না, অথচ ট্রেন থেমে যাবে। কথা বুঝতে পারছিস? টাচ হবে না, ইন্ডাকশনের ইফেক্ট এডি কারেন্ট। কেমন, কিভাবে এলো? যেমন এই যে ধর, এটা হলো চাকা, এই যে এরকম ভাবে ও স্বাভাবিক ভাবে এরকম ভাবে ও ইয়ে করে আছে, যেমনই আমি সুইচ দাবলাম, মানে ও ব্রেক করলো, একটা সুইচ দাববে, তার মানে এরকম ভাবে আসবে, এরকম ভাবে যেমনই এলো তখন চাকাটা থেমে যাবে। কিভাবে? না তো এখানে একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে। সুইচ দাবা মানে কি কারেন্ট তৈরি হলো, এখানে কারেন্ট যেমনই আমার যাবে, কারেন্ট যাওয়া মানে কি একটা ম্যাগনেট তৈরি হলো, ম্যাগনেট তৈরি হবে না, হবে না? এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটটা এবার কি হবে, এটা এই চাকাটা একটা পরিবাহী দণ্ড। তাহলে এই ম্যাগনেটটা যখন হ্রাস বৃদ্ধি হবে, তখন এই চাকাটার কাজ কি, চাকাটা কি করবে, বাধা দান করবে, করবে না রে? তাহলে এই চাকাটা কিভাবে বাধা দান করবে, না তো এই যে কারেন্ট তৈরি হলো, এই কারেন্টের এখানে অপোজিটে একটা কারেন্ট তৈরি করবে, যেটা হলো এডি কারেন্ট। তাহলে এই যে আমার কারেন্ট এলো, এর অপোজিটে একটা কারেন্ট তৈরি হলো, এই যে এর ম্যাগনেট আর এই ম্যাগনেট এক অপরকে এবার কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করার ফলে কিন্তু চাকাটা ঘুরতে ঘুরতে একদম স্পিডলি ভাবে কিন্তু থেমে যাবে। এটাই হলো আমার ইলেকট্রিক ব্রেকের কার্যপ্রণালী। এবার এটার ভাস্ট সিলেবাস, ভাস্ট আলোচনা তোদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে আছে। এ কিন্তু মূল যে জিস্ট বা মূল ভাব এখান থেকে শুরু হলো। তাহলে এডি কারেন্ট কি হিসাবে কাজে লাগবে, তাহলে বল ইলেকট্রিক ব্রেক। যতগুলো আমার আছে, মানে ট্রেন আছে, যত স্পিডে মুভমেন্ট করবে, সেখানে আমার এডি কারেন্ট দিয়ে ইলেকট্রিক ব্রেক কাজে লাগানো হয়। আর